7 ডিসেম্বর 1941 সাল ইতিহাসের সেই দিন ছিল, যার পর পৃথিবীর নকশা চিরতরে বদলে নতুন রূপ নিতে যাচ্ছিল। ইউএস নেভি এর ওপর এমন একটি বিপদ আসছিল যার আন্দাজ কারো কাছে ছিল না। 7 ডিসেম্বর ইউএস নেভি এর ব্যাটলশিপে কাজ করা একজন আফ্রিকান বাবুর্চি ডরিস মিলার সূর্য ওঠার সাথে সাথে নেভি অফিসারদেরকে নাস্তা সার্ভ করে লন্ড্রি কালেকশনের কাজে নেমে পড়ে। তখন সকাল ঠিক 7:57। যখন ডরিস একটি সাইরেন শুনতে পায়। এটি হচ্ছে সেই সাইরেন যা কোনো সেলার তার সার্ভিস লাইফে কখনোই শুনতে চায় না। সে দ্রুত বের হয় এবং আকাশে তাকিয়ে তার মাথা ঘুরে যায়। সে অনেক বেশি ঘাবড়ে যায়। ডরিস দেখতে পায় পুরো আকাশ জাপানিজ বোম্বার এয়ারক্রাফটে ভরে গেছে। সাথে সাথে চোখের পলক পড়তেই পুরো নেভি ক্যাম্পে যেন কিয়ামত নেমে আসে, কারণ জাপানিজ ফাইটার বিমানগুলো একটি একটি করে সব আমেরিকান শিপগুলো ধ্বংস করে দিতে শুরু করেছিল। এই হামলা ইউএসের পার্ল হারবারে করা হয়। বন্ধুরা, আজ আমরা জানব কেন জাপান আমেরিকার ওপর হামলা করার মতো এত বড় ভুল করেছিল, আর এর ফলে জাপানকে কি মূল্য দিতে হয়েছিল, এবং ডরিস মিলার নামের এই বাবুর্চিকে আমেরিকার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়েছিল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর কাহিনী শুরু হয় 1941 সালে, যখন আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে চায়নাকে বাঁচানোর জন্য নিজের সবকিছু নিয়ে নেমেছিল। জি হ্যাঁ, আমরা সে চায়নার কথাই বলছি, যে চায়নার সাথে এখন আমেরিকার ঘোর বিরোধিতা। মূলত তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে প্রায় 3 বছর পার হয়ে গিয়েছিল, যেখানে এক সাইডে জার্মানি এবং ইতালি ছিল, আর অন্য সাইডে ব্রিটেন, ফ্রান্স এবং নেদারল্যান্ড ছিল। এই যুদ্ধে আমেরিকার কোনো পার্ট ছিল না। আমেরিকা পুরোপুরি নিউট্রাল ছিল। এমনকি আমেরিকা এই যুদ্ধে কোনো রকম অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে আমেরিকা নিজেকে ইউরোপ ও এশিয়াতে হওয়া যুদ্ধ থেকে পুরোপুরি দূরে রাখতে চেয়েছে। কিন্তু একটি দেশ বারবার আমেরিকাকে টার্গেট করছিল, আর সেই দেশটি হলো জাপান। সেই সময় জাপানের কাছে ন্যাচারাল রিসোর্সের কম হওয়ার কারণে তারা তাদের আশেপাশের দেশগুলোর ওপর কবজা করে রেখেছিল, যেন তারা তাদের ন্যাচারাল রিসোর্সের ডিমান্ড পূরণ করতে পারে। কোরিয়া, তাইওয়ান ও চায়নার মতো বড় দেশগুলোতে তখন জাপান কবজা করে ফেলেছিল। প্রশান্ত মহাসাগরের মাধ্যমে জাপানের সবচেয়ে কাছে ছিল ফিলিপিন্স, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তাই এই দেশগুলোর ওপর জাপানের নজর ছিল শুরু থেকেই। কিন্তু মালয়েশিয়া তখন ব্রিটিশ কলোনি ছিল, আর ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডের কলোনি, ও ফিলিপিন্স নিউট্রাল থাকা আমেরিকার কলোনি ছিল। জাপানের অন্যান্য দেশে কবজা করার পেছনে মূলত হাত ছিল অন্য কারো। জাপান তখন জার্মানির পক্ষ নিয়ে হিটলারের কথায় এই সব কিছু করছিল, আর এই হিটলার ছিল ব্রিটেন ও আমেরিকার শত্রু। তো বন্ধুরা, জাপানের এইসব কর্মকাণ্ড দেখে 1941 সালের জুলাই মাসে আমেরিকা জাপানকে প্রাকৃতিক অয়েল দেওয়া বন্ধ করে দেয়। এদিকে জাপানের কাছে নিজস্ব কোনো অয়েল রিজার্ভ ছিল না। তাদের প্রয়োজনের 80% অয়েলই তারা আমেরিকা থেকে ইম্পোর্ট করত। তাই আমেরিকা তাদের সামনে এই কন্ডিশন রাখে যে জাপানকে প্রথমে চায়নার ওপর থেকে কবজা সরাতে হবে, তারপর তাদের অয়েল দেওয়া হবে। জাপানের জন্য এটি অনেক বড় মুশকিলের কাজ ছিল, কেননা একদিকে যদি তারা চায়না থেকে নিজেদের কবজা সরিয়ে ফেলে, তাহলে পুরো দুনিয়া ভাববে যে হিটলারের সাপোর্ট থাকা সত্ত্বেও জাপান আমেরিকার সামনে মাথা নত করেছে। আর অন্যদিকে অয়েল ছাড়া জাপানের টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। জাপান সিদ্ধান্ত নেয় তারা চায়না থেকে নিজেদের ফোর্স ফিরিয়ে আনবে না। উল্টো জাপান ভিতরে ভিতরে প্ল্যান করে যে অয়েলের জন্য তারা ইন্দোনেশিয়ার ওপর কবজা করবে। কিন্তু এই কাজটি মোটেও সহজ ছিল না। যেমনটা আমরা আগেও বলেছি যে সে সময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল, আর সেখানে পৌঁছানোর আগে প্রথমে ফিলিপিন্সের ওপর কবজা করতে হতো, যা কিনা তখন আমেরিকার কলোনি ছিল। জাপান খুব ভালোভাবে জানত যে যদি তারা ফিলিপিন্সের ওপর হামলা করে, সেটার জবাব প্রশান্ত মহাসাগরে থাকা আমেরিকান নেভি পার্ল হারবার দিবে। কিন্তু যেহেতু জাপানের অয়েল রিজার্ভ খুব দ্রুতই শেষের পথে ছিল, তাই তাদের কাছে হামলা করা ছাড়া আর কোনো অপশন বাকি ছিল না। কিন্তু তারা ফিলিপিন্সে নয়, বরং পার্ল হারবারে হামলা করে। জি হ্যাঁ, জাপানিজ মিলিটারি লিডার সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকার পার্ল হারবারে একটি সারপ্রাইজ অ্যাটাক করে পুরো ব্যাস একদম ধ্বংস করে দিবে, যেন এরপর জাপান খুব সহজেই ফিলিপিন্সের উপর কবজা করতে পারে। জাপান ততক্ষণে লুকিয়ে লুকিয়ে পার্ল হারবারে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তারা তাদের সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে পড়ে, যেখানে ছিল 2টি ব্যাটলশিপ, 39টি সাবমেরিন, 30টি ডিস্ট্রার্স এবং 414টি বোম্বার এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলোকে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার্স দিয়ে পার্ল হারবারের দিকে পাঠানো হয়। অন্যদিকে পার্ল হারবারে থাকা আমেরিকান ফোর্সে প্রায় 8টি ব্যাটলশিপ,
49টি অ্যান্টি এয়ারক্রাফট শিপ, 4টি সাবমেরিন ও 390টি এয়ারক্রাফট ছিল। দেখতে গেলে আমেরিকার কাছে জাপানের এই হামলা মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি ছিল, কিন্তু এর জন্য তাদের আগে থেকে এই হামলার বিষয় জানা জরুরি ছিল, যা তারা জানত না, কেননা জাপান এই অ্যাটাকের বিষয় সব দিক থেকেই গোপন রেখেছিল। এজন্যই জাপানের কমান্ডার সিদ্ধান্ত নিয়েছিল হামলা করার আগ পর্যন্ত তারা সব ধরনের ওয়্যার কমিউনিকেশন থেকে দূরে থাকবে। হামলার দিন জাপান থেকে রওনা দেওয়া ফোর্স প্রায় 8,000 কিলোমিটারের রাস্তা পার করে ফেলেছিল। তখন পার্ল হারবার আর মাত্র 370 কিলোমিটারের দূরত্বে ছিল, আর এটি সেই পয়েন্ট ছিল যেখান থেকে এয়ারক্রাফটগুলোকে হামলা করার জন্য টেক অফ করানো হয়। তখন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় হামলা হতে যাচ্ছিল। এই যুদ্ধে আমেরিকা এখন পর্যন্ত যুক্তই হয়নি। 1941 সালের 7 ডিসেম্বর সকাল 7:57 350টি জাপানিজ এয়ারক্রাফট পার্ল হারবারে দুটি ভিন্ন ভিন্ন গ্রুপে অ্যাটাক করে বসে। আমেরিকা, যারা কালো এই হামলা সম্পর্কে বিন্দু পরিমাণ জানত না, তাদের ওপর যেন কেয়ামত নেমে এসেছিল। জাপানিজ এয়ারক্রাফটের প্রথম গ্রুপটি গোলাবারুদের বৃষ্টি বইয়ে দেয়। টানা 45 মিনিট পর্যন্ত তারা পার্ল হারবারে হামলা করে ফিরে যায়। এতে প্রথমে ইউএস নেভি মনে করেছিল হামলা শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট পর বম্বার এয়ারক্রাফটের দ্বিতীয় গ্রুপটি আসে আর বেঁচে থাকা বাকি শিপগুলোকেও ধ্বংস করে ফেলে। পুরো 1 ঘন্টা 15 মিনিট যাবৎ এই হামলা চলতেই থাকে, যেখানে জাপান সব দিক দিয়ে আমেরিকান এই বেস ক্যাম্প ধ্বংস করে দিয়েছিল। আমেরিকার 20টি ভেসেলস, 8টি ব্যাটলশিপ ও 300-এরও বেশি যুদ্ধ বিমান পরপর ধ্বংস করে দেওয়া হয়। সাগরে আগুন ও আকাশে কালো ধোয়ার মেঘ যেন সবকিছু ভয়ঙ্কর করে তুলেছিল। সে সময় আমেরিকার একটি ব্যাটলশিপে আফ্রিকান বাবুর্চি ডরিস মিলার ছিল, যার কথা আমরা ভিডিও শুরুতে বলেছি। লন্ড্রি কালেকশনের সময় ডরিস একটি সাইরেন শুনতে পায়। এই ভয়ানক সাইরেন শুনে যতক্ষণে সে বাহিরে আসে, ততক্ষণে জাপানিজ বম্ব তাদের শিপে এসে পড়ে গেছে। সে সময় শিপ ক্যাপ্টেন সহ অনেক অফিসার অনেক বাজেভাবে আহত হয়ে পড়েছিল। ডরিস একাই সব আহতদের একটি সেফ জায়গায় শিফট করে এবং অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গানের কাছে গিয়ে জাপানিজ এয়ারক্রাফটের দিকে অ্যাটাক করা শুরু করে। সে কোনো ট্রেনিং ছাড়া একাই 6টি জাপানিজ এয়ারক্রাফট ধ্বংস করে, যেখানে এই হামলায় জাপান মোট 21টি এয়ারক্রাফট হারায়। আর ডরিসই প্রথম আফ্রিকান আমেরিকান ছিল যাকে পরে নেভি ক্রস দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি ইউএস নেভির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, যা কিনা ইউনাইটেড স্টেটে মেডেল অফ অনার এর পরে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ছিল। 1 ঘন্টা 15 মিনিট টানা হামলার পর জাপানিজ এয়ারক্রাফট ফিরে গেলেও তারা ততক্ষণে আমেরিকাকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ করে যায়। সেই আমেরিকা যারা এই হামলার আগ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার 2তে যুক্ত ছিল না। আমেরিকা পার্ল হারবার অ্যাটাকের পরের দিনই জাপানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর তাদের বিরুদ্ধে অ্যাটাকের ঘোষণাও দিয়ে দেয়। পরবর্তী 3 মাস যাবৎ আমেরিকা তাদের নেভাল বেসকে আবারও রিস্টোর করা শুরু করে দেয়। ভাগ্য ভালো যে কিছু শিপ সাগরে ডুবে গেলেও তা রিপেয়ার করার মতো ছিল। 4 মাস পর আমেরিকা জাপানের ওপর ঠিক সেভাবেই হামলা করে যেভাবে জাপান আমেরিকার পার্ল হারবারের ওপর করেছিল। 1942 সালের এপ্রিল মাসে আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে বোমের বৃষ্টি শুরু করে দেয়। আমেরিকার পক্ষ থেকে ওয়ার্ল্ড ওয়ার 2তে করা এটি প্রথম হামলা ছিল, কিন্তু এরপর আমেরিকা আর থামেনি। 4 বছর যাবৎ আমেরিকা ও জাপানের এই লড়াই চলতেই থাকে, যেখানে এখন আমেরিকার শক্তি বেশি ছিল। জাপান এই লড়াইয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তারা কোনোভাবেই হার মানতে রাজি ছিল না। শেষ পর্যন্ত 1945 সালের অগাস্ট মাসে আমেরিকা জাপানের বিরুদ্ধে নিজেদের শেষ কার্ডটি ব্যবহার করেই ফেলে। 6 আগস্ট 1945 সালের সকাল 8টা বাজে জাপানের হিরোশিমা শহরের ওপর বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস এয়ারক্রাফট দেখা যায়। এই এয়ারক্রাফটটি 4400 কেজি লিটল বয় নামের বোম হিরোশিমার ওপর ফেলে দেয়। এই বোম ফেলার 43 সেকেন্ডের মধ্যে একটি বড় সড় ধামাকা হয় আর সবকিছু সাদা হয়ে যায়। তারপর একটি ফায়ার বল মাটি থেকে আকাশের দিকে যায়, যা কিনা মাটির তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে দেয়। এটি ইতিহাসের প্রথম নিউক্লিয়ার অ্যাটাক ছিল, যা কিনা এক চুটকিতেই জাপানের হিরোশিমার 80% বিল্ডিংকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। জাপানিজ মিলিটারিদের যেন পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। এখন তারা কিছু ভেবে সিদ্ধান্ত নেওয়ার আগেই 3 দিন পর 9 আগস্ট আমেরিকা জাপানের শহর নাগাসাকির ওপর আরেকটি নিউক্লিয়ার বোম ফেলে দেয়। এটি মার্ক 3 বোম ছিল, যার কোড নেম ফ্যাটম্যান রাখা হয়েছিল। 4670 কেজি ওজনের এই বোম পড়তে পড়তে পুরো শহরকে মাটিতে পরিণত করে দেয়। এগুলোই সেই 2 নিউক্লিয়ার বোম, যা কিনা এই পৃথিবীতে ব্যবহার করা প্রথম ও শেষ বোম ছিল।
একটি রিপোর্টের আন্দাজ অনুযায়ী জানা যায় যে এই হামলায় হিরোশিমাতে প্রায় 1,40,000 লোক মারা গিয়েছিল আর নাগাসাকিতে প্রায় 74,000 লোক মারা যায় এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও 2,14,000 জন। এই হামলার পরের সপ্তাহেই জাপান আমেরিকার কাছে সারেন্ডার করে দেয় আর এর সাথেই জাপান ও আমেরিকার মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জাপানের ইতিহাসের সবচেয়ে বড় ভুল সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এমন নতুন নতুন ভিডিও পেতে গল্পবিন্দু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।